রাষ্ট্রদূত হিসেবে মেক্সিকোতে মুশফিকুল আনসারীর পরিচয়পত্র পেশ করা হয়েছে। ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস। আরও জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেওয়া রিপোর্টে প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। সর্বশেষ জানিয়ে দেব, হানিমুন পিরিয়ড শেষ, চাপ বাড়ছে ইউনুস সরকারের, বলেছেন আইসিজি। মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেছেন মুশফিকুল ফজল আনসারী। তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধান জোনাথন সাইটের সঙ্গে সাক্ষাৎকালে পরিচয়পত্রের একটি কপি তার হাতে তুলে দিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, জোনাথন সাইট শিগগিরই মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র পেশ করবেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। মুশফিকুল ফজল আনসারী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রদূত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রবর্তিত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলোও তুলে ধরেন। তিনি বলেন, এই উদ্যোগগুলোর লক্ষ্য সুশাসন, গণতন্ত্র, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করা। প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত মুশফিকুলের উল্লেখযোগ্য অবদান, বিশেষ করে বিশ্বজুড়ে মানবাধিকার, গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য তার অটল সমর্থনের জন্য প্রশংসা করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে এশিয়া প্যাসিফিকের মহাপরিচালক ফার্নান্দো জি সাহেবও উপস্থিত ছিলেন। এদিকে গত 27 জানুয়ারি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগ দেন মুশফিকুল ফজল আনসারী। রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগদান করে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন তিনি। এছাড়াও ওই পোস্টে তিনি লেখেন, নতুন কর্মস্থলের প্রথম দিন। এর আগে গত 21 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী 3 বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নির্মিত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়। পরে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার অনুভূতি ব্যক্ত করে জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। এটি তার জন্য অত্যন্ত মর্যাদাকর। দরজায় কড়া নাড়ছে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ 58তম বিশ্ব ইজতেমা 2025। আসন্ন ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে বলা হয়েছে, ইজতেমার প্রধান সমাবেশ স্থলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 2 মাইল উত্তরে অবস্থিত। প্রায় 4 মিলিয়ন অংশগ্রহণকারী বিশ্ব ইজতেমা 2025-এর প্রথম পর্বে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এই বার্ষিক অনুষ্ঠানটি ঢাকা জুড়ে যানবাহন এবং পথচারীদের ট্রাফিকের উপর বড় প্রভাব ফেলবে। বিমানবন্দরে আসা যাওয়া করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত হতে পারে। বিশ্ব ইজতেমার সময় প্রত্যেককে তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। সেই সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে মাথায় রেখে অতিরিক্ত ভ্রমণ সময় এবং ভ্রমণ বাতিলের সম্ভাবনাও বিবেচনা করা উচিত। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সাথে সর্বদা বিমান টিকিট থাকা উচিত এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ চেকপয়েন্টে দেখানো ভ্রমণকারী ব্যক্তির বিমান টিকিট উপস্থাপনের জন্য প্রস্তুত থাকা উচিত। দূতাবাসের পোস্টে আরও বলা হয়, বিশ্ব ইজতেমার সময় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ইজতেমাকে সামনে রেখে মার্কিন ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা এবং অতিরিক্ত ট্রানজিট সময় বিবেচনা করা উচিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠার সময় যথাযথ পরিচয়পত্র এবং বিমানের টিকিট সাথে রাখুন। বড় সমাবেশ, বিক্ষোভ বা বিক্ষোভের আশেপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। পোস্টে আরও বলা হয়েছে, যাত্রীদের সাহায্যে মার্কিন দূতাবাসে যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ নিয়ে
ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর তাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। গতকাল রোববার এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপ গত নভেম্বরে বাংলাদেশ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ঢাকার বর্তমান শাসন ব্যবস্থার সমালোচনা করা হয়েছিল এবং কিছু উল্লেখযোগ্য ভুলের বিষয়ে অভিযোগ আনা হয়েছিল। কর্মকর্তারা বলেছেন, লেবার পার্টি একজন এমপি হাউস অব কমন্স এটি সম্পর্কে অভিযোগ করার পরে ওই প্রতিবেদনটি তার বিতরণ করা হচ্ছে না এবং প্রতিবেদনটি এখন পর্যালোচনাধীন রয়েছে। একজন মুখপাত্র বলেছেন, প্রতিবেদনটি পর্যালোচনার অধীনে থাকা অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে শেয়ার করা হয়েছে। এটি ব্যাপক প্রচারের উদ্দেশ্যে নয় এবং এটি আর বিতরণ করা হচ্ছে না বা কোনো ফলো আপও করবে না। বিতর্কিত ওই প্রতিবেদনটিতে হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে নিয়ে একাধিক সমালোচনা করা হয়েছে। এপিপিজি এর কনজারভেটিভ চেয়ার অ্যান্ড্রু রোসিন্ডেল একটি প্রেস রিলিজে লিখেছেন, বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ থাকা উচিত, যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকদের জন্য নয় বরং সবার জন্য সকল সুযোগ উন্মুক্ত থাকবে। অবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করছে তা হাওয়ায় মিলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া প্রতিবেদনে ইউনূস প্রশাসনকে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং কট্টরপন্থী ইসলামপন্থীদের ক্ষমতায়নের অভিযোগ আনা হয়েছে। মূলত নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বিতর্কিত এই প্রতিবেদনটি লেখা হয়েছিল। ব্রিটিশ এমপিদের প্রত্যাহার করে নেওয়া এই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, আমরা প্রমাণ পেয়েছি সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, স্কলার, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া লেবার পার্টির এমপি রূপা হক এই সপ্তাহে হাউস অব কমন্সে প্রতিবেদনটির কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুচক্রী কাজ বলে অভিহিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরুতে ব্যাপক সমর্থন পেয়েছিল, তবে এখন তা কমতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। প্রতিষ্ঠানটি বলছে, সরকার রাজনৈতিক বিভেদ ঠেকাতে এবং প্রতিশ্রুত সংস্কার কার্যক্রম শেষ করতে এখন যথেষ্ট চাপের মধ্যে আছে। এছাড়া দেশের অর্থনীতি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা বাড়ছে। বৃহস্পতিবার প্রকাশিত আইসিজির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে ইউনূস প্রশাসন অভাবনীয় জনসমর্থন পায়, কিন্তু সেই হানিমুনের সময় শেষ হয়ে গেছে। আইসিসি আরও মনে করছে, ইউরোপীয় ইউনিয়ন ও তার সদস্য দেশগুলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে পারে। এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন সংস্কার প্রক্রিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা, নির্বাচন পর্যবেক্ষণ ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্ত এবং নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সরকার চাপের মধ্যে রয়েছে।